ইতিহাসে এমন কিছু রাত আছে যেগুলো শুধু ক্যালেন্ডারের একটা তারিখ হয়ে থাকে না, বরং একটা গোটা অঞ্চলের ভাগ্য লিখে দেয়। আজ আমরা ঠিক তেমনই এক রাতের গল্প শুনব, পলাশির যুদ্ধের আগের সেই ভয়ঙ্কর রাত, যে রাতের অন্ধকারেই আসলে লেখা হয়ে গিয়েছিল দক্ষিণ এশিয়ার পরের ২০০ বছরের ইতিহাস। কিন্তু তার আগে এই প্রশ্নটার উত্তর খোঁজা যাক। ভাবা যায়, একদিকে ৫০,০০০ সৈন্যের বিশাল বাহিনী আর তার বিপরীতে মাত্র ৩,০০০ সৈন্য। যে কোনো সাধারণ হিসেবেই তো এই লড়াইয়ের ফলাফল একদম পরিষ্কার, তাই না? কিন্তু ইতিহাস যা বলে তা এক কথায় অবিশ্বাস্য। তো প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব হলো? আসল ব্যাপারটা কি জানেন? এই যুদ্ধের ফয়সালা কিন্তু তলোয়ার বা কামানের গর্জনে হয়নি। এর উত্তরটা লুকিয়েছিল আগের রাতের সেই থমথমে নিস্তব্ধতায়, যেখানে বোনা হচ্ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল। চলুন ফেরা যাক সেই রাতের গভীরে। সময়টা ২২শে জুন ১৭৫৭ সাল। বাইরে ঝুম বৃষ্টি নামছে। ভাগীরথীর তীরে নবাবের বিশাল শিবির পাতা হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, এত বড় একটা সেনাবাহিনীর মধ্যে কোনো উত্তেজনা নেই। আছে শুধু একটা কেমন যেন অশুভ নীরবতা। বাতাসেই যেন আসন্ন বিপদের গন্ধ। আর এই সবকিছুর একেবারে কেন্দ্রে কে ছিলেন? বাংলার তরুণ নবাব সিরাজউদ্দৌলা। ভাবুন তো, একটা গোটা সাম্রাজ্যের ভবিষ্যৎ, লাখ লাখ মানুষের ভাগ্য, সবকিছুই তখন নির্ভর করছে ওই একজন মানুষের সিদ্ধান্তের ওপর। একদিকে নবাব যখন ব্রিটিশদের হারানোর জন্য ছক কষছেন, ঠিক তখনই তার নিজেরই তাঁবুতে তারই লোকদের মধ্যে চলছিল আরেকটা যুদ্ধ। এটা কোনো অস্ত্রের যুদ্ধ ছিল না, এটা ছিল বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার লড়াই। আর এর পেছনের ষড়যন্ত্রটা ছিল যে কোনো সামরিক পরিকল্পনার চেয়েও অনেক বেশি মারাত্মক। এই সংখ্যাগুলো একবার দেখুন, শুধু একবার তাকিয়ে দেখুন। কোথায় ৫০,০০০-এর বেশি সৈন্য আর কোথায় মাত্র ৩,০০০। মানে কাগজে কলমে তো এটা কোনো লড়াই না, তাই না? নবাবের জয় তো একরকম নিশ্চিতই ছিল। কিন্তু ইতিহাসের খেলাটা তো এখানেই। আসল লড়াইটা আসলে সংখ্যার ছিলই না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এই ষড়যন্ত্রটা কারা করছিল? নবাবের সবচাইতে কাছের, সবচাইতে বিশ্বস্ত মানুষেরা। প্রধান সেনাপতি মির্জাফর, আরেক সেনাপতি রায়দুর্লভ, এমনকি রাজ্যের অর্থনীতির মূল চালিকা শক্তি জগৎ শেঠরাও, সবাই বিশ্বাসঘাতকতা একদম ক্ষমতার মাথায় পৌঁছে গিয়েছিল। নবাব সিরাজ কিন্তু একেবারে অন্ধকারে ছিলেন না। তিনি ঠিকই আঁচ করতে পারছিলেন যে কিছু একটা গণ্ডগোল চলছে। তাই তো সেই রাতেই তিনি একটা শেষ চেষ্টা করেন, একটা মরিয়া চেষ্টা, নিজের লোকদের বিশ্বাস ফিরে পাওয়ার জন্য। সেই রাতের ঘটনাটা ছিল ভীষণ করুণ। একবার দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন। বাংলার নবাব, তার সম্মান আর ক্ষমতার প্রতীক, নিজের মাথার পাগড়িটা খুলে রাখছেন তারই সেনাপতি মির্জাফরের পায়ের কাছে। ধর্মের দোহাই দিয়ে, দেশের দোহাই দিয়ে তিনি শুধু একটাই জিনিস চেয়েছিলেন, এই পাগড়ির সম্মানটা যেন রক্ষা করা হয়। আর মির্জাফর, তিনি কথা দিয়েছিলেন, কোরআন ছুঁয়ে শপথও করেছিলেন যে তিনি বিশ্বস্ত থাকবেন। কিন্তু সেই শপথটা ছিল একটা মস্ত বড় মিথ্যা। ভোল হতে না হতেই সেই সব প্রতিশ্রুতি বাতাসে মিলিয়ে গেল। এটা ছিল এক নির্লজ্জ প্রতারণা। এরপর ভোর হল, যুদ্ধ শুরু হল, আর মাঠে নামার সাথে সাথেই আগের রাতের সেই সব শপথ, সেই সব প্রতিশ্রুতির আসল রূপটা বেরিয়ে আসতে শুরু করল। এক এক করে ষড়যন্ত্রের চালগুলো স্পষ্ট হয়ে উঠছিল। আসুন দেখি ঠিক কি ঘটল যুদ্ধের ময়দানে। সকাল ৮টা, হঠাৎ তুমুল বৃষ্টি এসে নবাবের সব বারুদ ভিজিয়ে দিল। এটা না হয় ভাগ্যই ছিল খারাপ, কিন্তু এরপরই বেলা ১১টার দিকে একটা গোলার আঘাতে মারা গেলেন নবাবের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি মীর মদন। আর ঠিক এই দুর্বল মুহূর্তটারই সুযোগ নিল মির্জাফর। দুপুর ২টো এসে নবাবকে পরামর্শ দিল যুদ্ধ থামিয়ে দিতে, একটা আত্মঘাতী পরামর্শ। নবাবের বিশাল বাহিনী কিছু বুঝে ওঠার আগেই ব্রিটিশরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। সব শেষ। তাহলে দেখুন, মাত্র একটা রাত, কয়েকজন ষড়যন্ত্রকারী আর কিছু মিথ্যে শপথ, ব্যাস সবকিছু বদলে গেল। পলাশির মাঠে যা ঘটেছিল সেটাকে শুধু একটা হার বললে মস্ত ভুল হবে। ওটা ছিল একটা গোটা যুগের অবসান। পলাশির যুদ্ধের সাথেই বাংলায় স্বাধীন নবাবদের শাসন শেষ হয়ে গেল। আর এই একটা পরাজয়ই গোটা ভারতবর্ষে প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের দরজাটা হাট করে খুলে দিল। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। শুধু একবার ভাবুন তো, যদি সেই রাতে মির্জাফর তার কথা রাখত, বিশ্বাসঘাতকতা না করত, তাহলে আজ এই উপমহাদেশের ইতিহাসটা হয়তো একদম অন্যরকম হতো, তাই না? একটা রাত, একটা সিদ্ধান্ত কিভাবে একটা জাতির প্রায় ২০০ বছরের ভাগ্য লিখে দিতে পারে, পলাশির যুদ্ধ তার চেয়ে বড় উদাহরণ আর হয় না।